বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। সেনা অভ্যুত্থানের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি, নতুনভাবে দেখার কিছুই নেই, জানালেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আরও জানিয়ে দেব হাসিনার ভয়ে যারা গর্তে ঢুকেছিল তারাই এখন সংস্কারের তালিম দেন আমির খসরু। আরও জানাবো শেখ হাসিনার বিষয়ে নাক গলাবো না, জানালেন রাহুল গান্ধী। এবং সবশেষে জানিয়ে দেব মন খারাপ থাকলে শেখ হাসিনাকে গান শোনাতেন মমতাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সেনা অভ্যুত্থানের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সেনাপ্রধানের নেতৃত্বাধীন জেনারেলদের একটি ক্ষুদ্র গোষ্ঠী ভীত ও বিচলিত বোধ করছে। তারা এখনও ভারতীয় সেনা কমান্ডের প্রভাবে পরিচালিত হচ্ছে। সীমান্তের ওপারের নির্দেশে জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সোমবার বঙ্গভবনে বেআইনি সেনা সমাবেশ ঘটিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী কোনো ঘোষণা দেওয়ার জন্য রাষ্ট্রপতি চুপ্পুকে চাপ দেওয়ার পরিকল্পনা থেকে এসব করা হচ্ছে। এমন সেনা সমাবেশ রাষ্ট্রদ্রোহিতার শামিল, যা কঠোর শাস্তিযোগ্য অপরাধ। সেনাপ্রধান গতকাল বিভিন্ন পর্যায়ে অফিসারদের সাথে বৈঠক করেছেন। সেখান থেকে গুজব রটেছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেনা প্রধানকে অপসারণ করতে চান। এই গুজব ছড়িয়ে জুনিয়র অফিসার ও সৈনিকদের সমর্থন আদায়ের যে চেষ্টা তারা করেছিল তা ব্যর্থ হয়েছে। আগামী কয়েকদিন সেনা অভ্যুত্থানের ঝুঁকিতে থাকবে বাংলাদেশ, তবে তরুণ অফিসার ও সৈনিকদের সমর্থন না পাওয়ায় শীর্ষ জেনারেলদের সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের প্রতি সর্বদা ইন্ডিয়ানদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছে পিনাকি ভট্টাচার্য। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছে, নতুনভাবে দেখার কিছুই নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, খুনি, জালেম ও অর্থ পাচারকারীদের নিষিদ্ধ করার বিষয়ে কোনো টালবাহানা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। তাই এই জন্য যারা কৌশল করছেন তাদের এই ধরনের কৌশলের রাজনীতি দেশের জনগণ দেখতে চায় না। মঙ্গলবার 13 মে বিকেলে রাজশাহী নগরীর জিরো পয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দলটির রাজশাহী নগরীর সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে এখন সুন্দর পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি, নতুনভাবে দেখবার কিছুই নেই। এখন শুধু একটাই নীতি আদর্শ রয়েছে, যার নাম ইসলাম। মুসলমান কখনোই ইসলামী নীতি আদর্শের বাইরে যেতে পারে না। আর যারা সংখ্যালঘু ও বিজাতি রয়েছেন তারাও শান্তির লক্ষ্যে এই নীতি আদর্শের সঙ্গে জড়িয়ে থাকবে, এটাই বাস্তবতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা এক সময় শেখ হাসিনার ভয়ে প্রকাশ্যে আসেনি তারাই এখন সংস্কারের বুলি আওড়াচ্ছেন। তিনি বলেন, গত 17 বছর ধরে তাদের কেউ রাজপথে ছিল না। শেখ হাসিনার শাসনামল পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেই ভাবনা থেকে বিএনপি 31 দফা প্রস্তাব দিয়েছে। এর আগে আমরা 27 দফা দিয়েছিলাম। তারও আগে দেশনেত্রী খালেদা জিয়া ভিশন 2030 ঘোষণা করেছিলেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদ। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যেসব পদক্ষেপ নেওয়া জরুরি তার কিছু এখনও শুরু হয়নি। গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া প্রকৃত কোনো সংস্কার সম্ভব নয়। তিনি আরও বলেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্বাস্থ্য খাতে মৌলিক অবদান রেখেছে, অথচ তিনি প্রচারের আলোয় আসেননি। ফ্যাসিস্ট সরকারের পতনে তার ভূমিকা অনস্বীকার্য হলেও আজ তাকে স্মরণ করছে না কেউ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্ট থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনাও করেছে বাংলাদেশ।
তবে এখনও কোনো সুনির্দিষ্ট জবাব দেয়নি ভারত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়কালে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সাবেক সভাপতি রাহুল গান্ধী শেখ হাসিনার প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। মঙ্গলবার 13 মে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন কলকাতায় বাংলাদেশ উপকমিশনের প্রেস সচিব তারিক চয়ন। পোস্টে তিনি লেখেন, নিজ দেশের সাধারণ জনগণের ধাওয়া খেয়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কোনো মন্তব্য করতে চান না ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। তিনি আরও জানান, গত মাসে যুক্তরাষ্ট্র সফরে যান রাহুল গান্ধী। 21শে এপ্রিল বেস্টনের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি নিজের এই অবস্থান জানান। ওই অনুষ্ঠানে মাহির নামের একজন অংশগ্রহণকারী রাহুল গান্ধীকে প্রশ্ন করেন, আমি মাহির বলছি, আমি আজ আপনাকে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করতে চাই দুটি বিষয় নিয়ে। প্রথমত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন ভারতে অবস্থান করছেন। রাহুল গান্ধী তখন জিজ্ঞাসা করেন, আপনি কি বাংলাদেশ থেকে বলছেন? মাহির উত্তর দেন, আমার বাবা মা বাংলাদেশে, সুতরাং হ্যাঁ। 2024 সালের জুলাই মাসে বিক্ষোভ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের কি উচিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া, যাতে প্রতিবাদ দমনের জন্য তার বিচার করা যায়। রাহুল তখন এসে বলেন, আমি ওই বিষয়ে নাক গলাবো না। পরে আরেকটি প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করে রাহুল গান্ধী বলেন, শেখ হাসিনার বিষয়ে আমি আসলে কোনো মন্তব্য করব না, কারণ আমি এই বিষয় নিয়ে নাক গলাবো না। মন খারাপ থাকলে শেখ হাসিনাকে বঙ্গভবনে গিয়ে গান শুনিয়ে আসতেন মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। মঙ্গলবার 13 মে মিরপুর মডেল থানার হত্যা মামলায় 7 দিনের রিমান্ড শুনানিতে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এই কথা জানান। এদিন বেলা 2টা 20 মিনিটের দিকে মমতাজকে ঢাকা সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। বেলা 3টার দিকে তাকে সিএমএম আদালতের 7 তলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে তোলা হয়। এছাড়া ইজলাসে তোলার সময় বিক্ষুব্ধ কিছু আইনজীবী ফাইটটা যায় স্লোগান দিয়ে মমতাজের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। এই সময় পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। এদিকে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।